স্যার একটু সাউন্ডটা টেস্ট করতে বললেন, ঠিক আছে নি স্যার? নইলে আবার যাবে নি স্যার, একটু বলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সবাই ভালো থেকে মা বাবার কথা মেনে হোম কোয়ারেন্টাইনে বসে নিয়মিত লেখাপড়া করছো, নামাজ পড়ছো, আর আমাদের অনলাইন ক্লাসগুলি দেখে যাচ্ছ। তোমাদেরকে পড়ার টেবিলে ফিরে আনার জন্য আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে তোমাদের যে ক্লাসটা নিচ্ছি নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র। আজকে আমি প্রথম ক্লাসে বাংলার বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি ব্যাখ্যা করেছিলাম। আজ আমি চেষ্টা করব সেই দিন এই মাঠ। সেই দিন এই মাঠ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের লেখা। জীবনানন্দ দাশের লেখা সেই দিন এই মাঠ কবিতাটি প্রথমে আমি আবৃত্তি করে নিচ্ছি, তারপরে চেষ্টা করব ব্যাখ্যা করবার জন্য ইনশাআল্লাহ। তোমরা আমার সাথেই থাকো। শুরু করছি কবিতা। সেই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে। নরম গন্ধের ঢেউয়ে লক্ষ্মী পেঁচা গান গাবে নাকি তার লক্ষ্মীটির তরে। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে, চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। খেয়া নৌকোগুলো এসে লেগেছে চরের খুব কাছে। পৃথিবীর এই সব গল্প বেঁচে রবে চিরকাল। এশিয়া ধুলো আজ বেবিলিন ছাই হয়ে আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল কবিতাটি। আসো আমরা একটু কবি সম্পর্কে আগে জেনে নেই। পঞ্চপাণ্ডবের কবি জীবনানন্দ দাশ। পৃথিবীর বড় একটা গাছের নিচে ছোট একটা গাছ কখনো ভালো হতে পারে না। ঠিক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন তেজদীপ্ত আলো নিয়ে বিশ্বকবির উপাধি পেয়েছেন, পৃথিবীর সব শাখাই তার, বাংলার সাহিত্যাকাশের সব শাখাই তার, শুধুমাত্র মহাকাব্য ব্যতীত সব শাখাই তিনি লিখেছেন, সাফল্য পেয়েছেন স্বর্ণের মতো। একটি সোনালী সূর্যের নিচে আরেকটি জীবন্ত কবি তার আপন মহিমা ছড়িয়েছেন। পাশেই আরেকটা আকাশ সৃষ্টি করে সেখানে উদিত হয়েছেন বাংলার বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। পঞ্চপাণ্ডব তারই পরে জীবনানন্দ দাশ পঞ্চপাণ্ডবের অন্যতম একজন কবি। পাঁচজন কবি বলা হয় পঞ্চপাণ্ডব, যারা বলতে পারো রবীন্দ্র বিরোধীও বটে। রবীন্দ্রের ধারার লেখনকে তারা, রবীন্দ্রর যে লেখাটা যে স্রোত ছিল তার চেয়ে আরও বেগবান গতিতে তারা লিখেছেন। এই জন্য বাংলার রূপ রস ছন্দ নিয়ে যে কবির লেখা জীবনানন্দ দাশ, তাই তাকে রূপসী বাংলার কবি বলা হয়। তার জীবনানন্দ দাশ 1899 সালে বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সত্যানন্দ দাশ, মাতা কুসুম কুমারী দাস। মাতা কুসুম কুমারী দাসও
একজন স্বভাব কবি, তিনিও কবিতা লিখেছেন, অনেক কবিতা লিখেছেন এবং সুনাম ও খ্যাতি অর্জন করেছেন। সে স্বভাব কবি হিসেবে উপাধিও পেয়েছেন। তারই ওরসজাত জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ বরিশাল জেলার ব্রজমোহন স্কুল, ব্রজমোহন কলেজ ও কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষালাভ করেন। 1921 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে MA ডিগ্রি লাভ করেন। তিনি ইংরেজিতে BA অনার্স, আবার ইংরেজিতে অনার্স MA করেন। এরপরে তার অধ্যাপনা কাজ শুরু হয়। তার গ্রন্থগুলোর মধ্যে রয়েছে, রচিত গ্রন্থের মধ্যে ঝরা পলক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, 7টি তারার তিমির, কবিতার কথা, রূপসী বাংলা, বেলা অবেলা, মূল্যবান, সুতীর্থ ইত্যাদি। এই মহান কবি তার সূর্যের মতো ঝলমলো আলো সরিয়ে এই পৃথিবীর ধরাধাম থেকে 1954 সালের 14 অক্টোবর জীবনানন্দ দাশ কলকাতায় একটি ট্রাম দুর্ঘটনায় আহত হন এবং 22 অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। এই কবিতাটি রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা থেকে নেওয়া হয়েছে, রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এটা তার রূপসী বাংলা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। তিনি এই কবিতায় বলতে চেয়েছেন যে মানুষ একদিন শেষ হয়ে যায়, একদিন চলে যায়, ইহদাম ত্যাগ করে, মানে পৃথিবীর মায়া ছেড়ে চলে যায়, ইন্তেকাল করেন, পরপারে পাড়ি জমান। কিন্তু এই পৃথিবী চিরকালই তার রূপ, রস, ছন্দ, গন্ধ সব কিছু বিলে পৃথিবীকে অমর করে রাখে, পৃথিবীর মানুষকে শান্ত করে রাখে। কিন্তু মানুষ আসে আবার চলে যায়, প্রকৃতির ডাকে সাড়া দেন, তিনি চলে যান। কবি ঠিক সেই কথাগুলিকে এখানে কবিতার ভাষায় অলঙ্কৃত করেছেন। সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি, কবি বলেছেন সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। সেই দিন বলতে কবি যেদিন থাকবেন না, কবি যখন পৃথিবী ছেড়ে চলে যাবেন পরপারে, সেই দিনের কথাকে কবি স্মরণ করে বলছেন সেই দিন এই মাঠ স্তব্ধ হবে না কো জানি। আমি এই যে কবিতা লিখতেছি, উপন্যাস লিখতেছি, সাহিত্য লিখতেছি, এই রূপ, রস, ছন্দ দিয়ে মানুষকে ভুলিয়ে রেখেছি, মানুষকে সাহিত্যের রসে সিক্ত করে যাচ্ছি। কিন্তু আমি যখন এই পৃথিবীতে থাকব না, এই ধরাধাম কিন্তু থেকে যাবে, এই পৃথিবী থেকে যাবে, এই মাঠ কোনোদিন স্তব্ধ হবে না, এই সময় বহমান, এই সময় কখনো থেমে যাবে না, থমকে দাঁড়াবে না, সময় বহমান, সময় চলতে থাকবে। এটা কবি জানেন এবং বিশ্বাস করেন। এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখবে স্বপ্ন। বলছেন কবি, আমি যেদিন এই পৃথিবীতে থাকব না, সেই দিন এই পৃথিবীর মানুষ আবার স্বপ্ন দেখবে, স্বপ্নের জাল বুনতে থাকবে, স্বপ্নের মায়াবী জগৎ সৃষ্টি করবে, একটি ভুবন, নতুন নতুন আলাদা আলাদা একটা ভুবন রচনা করবে। এই নক্ষত্রের তলে তারা স্বপ্নের জাল বুনে যাবে, আর সেদিনও স্বপ্ন দেখবে পৃথিবীতে মানুষ শূন্য হবে না ধ্বংস হওয়ার আগ পর্যন্ত। যে চলে যাবার সে চলে যাবে, আর একজন এসে, উদীয়মান কোনো কবি এসে তার শূন্যতাকে পূরণ করে দেবে। কবি তাই বলছেন। এভাবে ওই কবি, নতুন কবি এসে আবার স্বপ্নের জাল বুনবেন, একটা নতুন পৃথিবী গড়বেন, তার স্বপ্নের নীড় রচনা করবেন। কবি তাই বলেছেন, সেদিনও দেখে এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখিবে স্বপ্ন। সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে।
বলছেন, কবি বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। মানুষ সোনার স্বপ্ন দেখতে থাকবে, পৃথিবী অমর, পৃথিবী থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবী থাকবে। আর মানুষ আসবে, আবার কিছুটা সময়ের জন্য তার আলোক ছড়িয়ে চলে যাবে। কিন্তু এই পৃথিবীতে মানুষ একের পর এক, প্রজন্মের পর প্রজন্ম তাদের স্বপ্নগাথা জাল বুনে যাবে, স্বপ্নের জাল বুনে যাবে, কখনো ঝরে যাবে না। আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে। কবি বলছেন, আমি চলে যাব, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, তোমাদের ছেড়ে পৃথিবী, এই স্বপ্নের মায়াবী ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যাব, বিদায় নেব। কিন্তু এই কারণে কি আর চালতা ফুল, এই কারণে কি আর চালতা ফুল শিশিরের জলে, রাতের বেলায় শিশির পড়ে, এই শিশিরের জলে কি আর চালতা ফুল ভিজবে না? চালতা ফুল কি আর ভিজবে না? অবশ্যই ভিজবে। কবি থাকবেন না, একদিন কবি চলে যাবেন পরপারে আমাদেরকে ছেড়ে। কিন্তু এই পৃথিবীর, এই ধরা একজন সুনিয়ন্ত্রিতভাবে চলতে থাকবে। এই পৃথিবীর সময় বহমান সেইভাবেই চলতে থাকবে। আবার প্রতিদিন সূর্য উদিত হবে, এই সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে, ক্রমান্বয়ে পশ্চিম আকাশে ঢলে পড়বে। আর এই দিনের বেলাকে, দিনমণিকে আচ্ছাদিত করে নেবে অন্ধকার। চাঁদ এসে যাবে, এই অন্ধকার রাতে আধারের মাঝে শিশিরের কণা এসে চালতা ফুলকে ভিজিয়ে দিয়ে যাবে। প্রতিদিন হবে এভাবে। কবিতায় বলছেন, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে কবে আর ঝরে। লাইনটি আবার বলেছেন কবি, সোনার স্বপ্নের স্বাদ পৃথিবীতে চিরদিন থাকবে, মানুষ একদিন থাকবেন না, মানুষ একদিন চলে যাবেন। কবি মানুষ চলে যাবেন, কিন্তু তার শূন্যতা পূরণ করবে অন্য আরেকজন কবি এসে। কিন্তু পৃথিবী তার রূপ, রস, সৌন্দর্য, গন্ধ সবগুলি বিলে যাবে অবিরত, অনবরত। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। চারিদিকে শান্ত বাতি, ভিজে গন্ধ, মৃদু কলরব। কবি বোঝাতে চেয়েছেন, কবি যখন থাকবেন না, তখন চারিদিকে পৃথিবীর চিরাচরিত নিয়ম অনুযায়ী রাতের বেলায় বাতি জ্বলবে, চারিদিক শান্ত থাকবে, কিন্তু তার মধ্যে ভিজে গন্ধে বাতাসে ঢেউ ঢেউ তুলবে, গন্ধে আবার মৃদু কলরব। কলরব অর্থ আওয়াজ। এই কলরব আওয়াজ মৃদু আওয়াজ, বেশি জোরেও না, বেশি আস্তেও না, ফিসফিস করেও না, একটি মৃদু শব্দের মাঝে আবার পৃথিবীকে জানান দেবে, পৃথিবীকে দোলা দেবে। চারদিকে শান্ত বাতির ভিজে গন্ধ আর কলরব, মৃদু কলরব সব মিলে একটা সুন্দর সুবাসিত সাবলীল ঢেউ তুলবে। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে, পৃথিবীর এই গল্প বিচরাবি চিরকাল। খেয়া নৌকাগুলো এসে লেগেছে চরের খুব কাছে। নদীমাতৃক বাংলাদেশে যে নদীগুলো রয়েছে, নদী নালা রয়েছে, কবি বলতে চেয়েছেন যে এখানে যে খেয়া নৌকাগুলো বা ডিঙ্গি নৌকাগুলো এরা নদীতে চলাচল করবে। রাতের বেলায় নির্জনে এরা একটি চরের কাছে এসে সব জমা হবে, সব ভিড়বে। এখানে এসে চরের খুব কাছে এসে লেগে যাবে, ভিড়ে যাবে। কবি বলতে চেয়েছেন যে মাঝি মাল্লারা এভাবেই যেভাবে করে, দেখা যাবে একজন প্রাচীন মাঝি, বৃদ্ধ মাঝি, তিনি এভাবে নৌকা ভিড়িয়েছেন। তার সাথে আরও কিছু মাঝ বয়সী নবীন মাঝিরাও আছে। বৃদ্ধ মাঝি একদিন হারিয়ে যাবেন পৃথিবীর কালের পরিক্রমায়।
তিনি মরে যাবেন, ইহদাম ত্যাগ করবেন, কিন্তু পরবর্তী মাঝিরা তার পথ অনুসরণ করে আবার রাতের বেলায় এই চরের কাছে এসে ভিড়বে। এভাবে আজ যারা যুবক আছে এই শ্রেণী বৃদ্ধ হবে, আবার এই শ্রেণী মারা যাবে, নতুন এক প্রজন্ম এসে এই পৃথিবীকে শাসন করবে, এই পৃথিবীকে গন্ধে রূপ রসে ভরিয়ে দিবে। কবি সে কথা বলতে চেয়েছেন। প্রজন্মের পর প্রজন্ম এভাবে চলতে থাকবে, কিন্তু মধ্য থেকে মানুষ থাকবে না, কবি চলে যাবেন। খেয়া নৌকাগুলি থাকবে, নদীমাতৃক বাংলাদেশের নদী নালাও থাকবে, ডিঙ্গি নৌকাগুলোও থাকবে, খেয়াপাড়ার মাঝিরাও থাকবে, কিন্তু মাঝির বদল হবে। নৌকা থাকবে, নৌকার বদলও হবে, কিন্তু মাঝির বদল হবে। এখানে তুলে ধরছেন মাঝির বদল হবে। আর যে স্থানে এসে নৌকাগুলি ভিড়ত সেখানে আবার তারা ভিড়বে। পৃথিবীর এই সব গল্প বেচরাবে চিরকাল। পৃথিবীর এই সব গল্প যে কবি যে কথাগুলি বলে গেলেন তার কাব্যে, তার অমর কাব্য, সেই জীবনানন্দ দাশের অমর কাব্য রূপসী বাংলা, তার প্রথম কবিতা সেই দিন এই মাঠ, এই গল্পে, এই কবিতায় কবি যা বলেছেন এটা থেকে যাবে। এই গল্পগুলি পৃথিবী মনে রাখবে এই গল্পগুলিকে, কিন্তু যে লিখেছে সে হারিয়ে যাবে, সে চলে যাবে একদিন, সে চিরকাল বেঁচে থাকবে না। এই পৃথিবী ঠিকই বেঁচে থাকবে, এই পৃথিবীর বাতাস ঠিকই প্রবাহিত হবে, এই পৃথিবীর গাছ, এই পৃথিবীর ফুল ফল সব তার নানা রকম গন্ধ ছড়াবে। চিরাচরিত 6টি ঋতু 12 মাসে ঘুরে ঘুরে আসবে, তার আর প্রকৃতিকে নানা রূপে সুন্দর করে সাজিয়ে পৃথিবীতে আনন্দের ঢেউ তুলবে। এশিয়া দুলো হলো আজ বেবিলিন ছাই হয়ে আছে। এশিরিয়া দুলো হলো আজ বেবিলিন ছাই হয়ে আছে। এশিরিয়া বেবিলিন দুটি সভ্যতা, দুটি মানুষের গলা পৃথিবীর অনেক সভ্যতা বিলীন হয়ে গেছে। যেমন এশিরীয় ও ব্যাবিলনীয় সভ্যতা এখন ধ্বংস স্তূপ ছাড়া কিছুই নয়, এগুলি ধ্বংস হয়ে যাবে। কবি বলেছেন খুব পৃথিবী বিখ্যাত ছিল এশিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, কিন্তু এই এশিরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা একদিন নিঃশেষ হয়ে গেছে। এটা শেষ হয়ে গেছে, এটা ক্ষণস্থায়ী, এটা একদিন কালের পরিক্রমায় মুছে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু এই পৃথিবী, এই ধরাধাম ঠিকই রয়ে গেছে। এই পৃথিবী এভাবেই থেকে যাবে। আবার নতুন প্রজাতি আসবে, নতুন ধরাধামে নতুন করে তারা তাদের সমাজ বিনির্মাণ করবে, তাদের সমাজকে সাজাবে, তাদের স্বপ্নকে সাজাবে সুন্দর করে, স্বপ্নের বাস্তব রূপ দেবে স্বপ্নকে, তাদের ভুবন, স্বপ্নের ভুবন সাজাবে এই পৃথিবীতে। আর কবি বলতে চেয়েছেন তিনি একদিন থাকবেন না, সবাই চলে যাবে। এভাবে সমস্ত মানুষই চলে যেতে হবে সবাইকে এই পৃথিবী ছেড়ে, এই ধরাধাম ছেড়ে। পৃথিবী তার রূপ রস ছন্দ, তার গন্ধ, তার অলংকার, তার সৌন্দর্য, তার প্রকৃতি সব থেকে যাবে। এগুলি থাকবে বিমলিন, এগুলি শেষ হবে না, এগুলি ধ্বংস হবে না, এগুলি কালের পরিক্রমায় থেকে যাবে। আর কিয়ামত যখন অনুষ্ঠিত হবে, সংগঠিত হবে, তখন শেষ হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো থাকবা। আল্লাহর কাছে দোয়া করি তোমাদের যেন সবাইকে ভালো রাখে, পৃথিবীর মানুষকে যেন ভালো রাখে। তোমরা আমাদের জন্য দোয়া করবে, বিশ্ব মানবতার জন্য দোয়া করবে, বিশ্বে সুখ শান্তি যেন আবার ফিরে আসে। পৃথিবী এখন অর্থনৈতিকভাবেও থমকে দাঁড়িয়েছে, এই থমকে যাওয়া পৃথিবীকে আবার বেগবান করুক, আবার সচ্ছলতায় ফিরে আনুক, মানুষে মানুষে সৌহার্দ্য প্রেম ভালোবাসায় আবার মেতে উঠুক। ধরা হোক সুন্দর, তোমরা হোক সুন্দর, আবার ফিরে আসো মাদ্রাসায়, আবার ক্লাসে আমরা সবাই উপভোগ করি। এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।